সেরকম করতে লাগে না। সাথী সভাপতি, শ্রদ্ধেয় গুরুজনেরা, যুব তরুণ সাথী বন্ধু ভাই মা বোনেরা, সভাপতি নাম ঘোষণা করতে গিয়ে বললেন চোখে চোখ রেখে লড়াই করেছেন মুর্শিদাবাদে। একটু ভুল হয়ে গেছে, তৃণমূল গুন্ডাদের ঘাড়ে হাত দিয়ে রেখে দেবে। আসলে আমরা আগে থেকেই বলেছিলাম বুথ রক্ষা করতে হবে। এই বৃষ্টিতে এরকম আবহাওয়ায় আপনাদের এতক্ষণ ধরে ভিজে এখানে সবাই আছেন, ভোট দিতে হবে এটা বলার জন্য আসেনি, ভোট করাতে হবে। আসলে বুথগুলো থেকে ভোট তাড়াতে হবে, আর যদি বুথে ভোট তাড়াতে পারি তাহলে রাজ্য এবং দেশ থেকেও ভোটটাকে আমরা তাড়াতে পারি। এটা লোকসভা নির্বাচন। আমরা সাধারণত লোকসভা নির্বাচনকে বলি জেনারেল ইলেকশন টু দি পার্লামেন্ট আর লোকসভা, তার মানে সাধারণ নির্বাচন। কিন্তু আমরা বলছি আমাদের পার্টি থেকে এটা সাধারণ নয়, অসাধারণ নির্বাচন। কারণ আমাদের সংসদীয় গণতন্ত্র থাকবে কিনা, মানুষ আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা গিয়ে নীতি নির্ধারণ করতে পারবে কিনা, তা ঠিক হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। আমরা আমাদের সংসদীয় গণতন্ত্র বেঁচেছিলাম কেন? কেন জনপ্রতিনিধিত্বমূলক আইন করেছিলাম? এরকম বিশাল দেশ, সেখানে দাঁড়িয়ে যাতে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, সবার অধিকার থাকবে, সেটাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হচ্ছে। এখানে যেমন পঞ্চায়েতের নির্বাচনে, পৌরসভা নির্বাচনে, ছাত্র সংসদের নির্বাচনে, একটা লাইব্রেরি, যে কোনো সংস্থায় গণতন্ত্রকে শেষ করার চেষ্টা করা হচ্ছে, দখলদারি কায়েম করার চেষ্টা করা হচ্ছে। এখানে যা ছোট ভুল করেছে, দিল্লিতে বড় ভুলটা সেটা বড় করে করছে, আমাদের সংসদীয় কাঠামোটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। এখন আর বিধানসভায়, এখন আর পার্লামেন্টে কোনো বিতর্ক হয় না, খিস্তি খেউল হয়, তুই হয়, কে ছোট চোর কে বড় চোর সেই নিয়ে ঝগড়া হয়। আবার অনেকে বাইরের বিপ্লবীরা কে ছোট শয়তান কে বড় শয়তান এই নিয়ে বিতর্ক করেন, কিন্তু তার মানে হচ্ছে আমাদের রাজনীতিতে শয়তানিতে ভরে গিয়েছে। এই শয়তানিদের তাড়াতে হবে, এই শয়তানদের তাড়াতে হবে, শয়তানি বন্ধ করতে হবে। কেন হয় এটা? কারণ এটা লুটে রাজত্ব হয়েছে। প্রতিদিন আমাদের ভবিষ্যৎটা লুট হচ্ছে, আমাদের অনাগত ভবিষ্যতের, আমাদের এই প্রজন্মের, আমাদের নতুন প্রজন্মের ভবিষ্যতের স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করা হচ্ছে। কারণ কিছু মুষ্টিম কয়েকজনের মুনাফা বাড়াতে হবে। গোটা বিশ্বে তাই চলছে, আমাদের দেশেও তাই চলছে। লুটে খাওয়া লোকেদের সংখ্যা কম, কিন্তু লুট বেড়ে যাচ্ছে। আর কিছু উচ্ছিষ্টভোগী তাদেরকে সৃষ্টি করা হয়েছে সেই লুটের অংশ দিয়ে। আর যারা খেটে খাওয়া মানুষ তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সে শ্রম কোড বাতিল করে দিয়েই হোক, সে কৃষি বিল নিয়ে সেই হোক, সে বিনা বাজেটে বিনা আলোচনায় বাজেট পাশ করাই হোক, অথবা বিধানসভায় লোকসভায় দলত্বর বিরোধী আইনকে লাগু না করেই হোক, কে কখন কোথায় যাচ্ছে কেউ জানে না। আমাদের রাজ্যে এই পাশে ভাটপাড়া আছে, উত্তর চব্বিশ পরগনায় কাকিনাড়ায় গত লোকসভা নির্বাচনের আগের পর থেকে প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা বোমাবাজি হয়েছে। আমাদের রাজ্যের মানুষকে, ওই এলাকার মানুষকে বুঝিয়ে দেওয়া হয়েছে কে হিন্দিভাষী কে বাংলাভাষী, কে বিহারি কে বাঙালি, কে হিন্দু কে মুসলমান। কিন্তু ওই এলাকার মানুষ এখনো বুঝলো না কে বিজেপি কে তৃণমূল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়েছিল, তৃণমূলের এমপি টিকিট পায়নি, বিজেপির এমপি টিকিটে দাঁড়িয়ে গেছে। প্রতিদিন এটা হচ্ছে। এক দলের এমএলএ অন্য দলের এমপি প্রার্থী, এক দলের এমপি অন্য দলের প্রার্থী। কেন এটা হয়? আসলে এই লুটের যে রাজত্ব চলছে, এটা আলাদা করে বাংলায় লুট হচ্ছে তা নয়। একদিকে মোদির লুট আর একদিকে দিদির লুট।
আমরা যখন লুটেরাদের বিরুদ্ধে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম চোর ধরো, জেল ভরো। আমরা নির্দিষ্ট করে তো কোনো বলিনি এই দল ওই দল। তার মানে এটাই, এই শিক্ষা আমাদের স্বাস্থ্য, আমাদের বাসস্থান, আমাদের রাস্তাঘাট, গ্রাম শহর গঞ্জ, আমাদের বন্ধ, এসবের অবস্থা দেখুন। আমরা তিন করে বাংলা বলতে চেয়েছিলাম, আমরা সব করেছি, কথা বলিনি। রিভার্সাল অফ ল্যান্ড রিফর্ম আমরা বলেছিলাম, জাল যার জল তার। যে মাছ ধরছে, পুকুর হোক, পুষ্করণী হোক, দিঘি হোক, নদী হোক, খাল হোক, বিল হোক, এখন বলছে বন্দুক যার, গুলি গোলা যার, জল তার। শহরের মধ্যে পুকুর বুঝিয়ে দিচ্ছে, নদী নালা বুঝিয়ে দিচ্ছে, বিল বুঝিয়ে দিচ্ছে, গাছ কেটে সাফ করে দিচ্ছে। আচ্ছা, আমরা তার বিরুদ্ধে। তাহলে তৃণমূল যদি গাছ কেটে বিক্রি করে দেয়, খাল বিল যদি বুঝিয়ে দেয়, দখলদারি করে, তার যদি আমরা বিরুদ্ধে হই, আর গোটা দেশে জঙ্গল সাফ করার জন্য পরিবেশ আইন নিয়ে এসছে, তাকে সংশোধন করেছে, আমাদের পরিবেশের অবস্থা কি হচ্ছে? নদী বেছে দিচ্ছে, পাহাড় পর্বত খাদান বেছে দিচ্ছে, তাই তার বিরোধিতা করবো না? অনেকে বলে আপনারা এটার বিরোধিতা করছেন তো ওটা কেন করছেন? আসলে চোরের বিরোধিতা করতে হলে দল দেখতে হয় না, লুটেরা বিরোধিতা করতে গেলে দল দেখলে, রং দেখলে হয় না। তাই যদি দেশের সর্বনাশ যারা করছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর এই জন্যই আমরা বলেছিলাম, আমরা যদি একা না পারি, আমরা আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলব। এটাই তো আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্যই তো আমরা বামফ্রন্ট করেছিলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা বললাম গোটা দেশকে বাঁচানোর প্রশ্ন আছে, কারণ দেশে আগুন লেগেছে। আচ্ছা, যখন আপনার পাড়ায়, মহল্লায়, গ্রামে যখন আগুন লাগে, তখন তো সবাইকে ছুটতে হয়, আগুন আগুন বলে চিৎকার করে। যে যেখানে পারে বালতি দিয়ে হোক, ড্রামে করে হোক, বোতলে করে হোক, জল নিয়ে আসে, আগুন নেভায়। কিছু ডানপিটে ছেলে থাকে, তারা সেই আগুনের মধ্যে ঢুকে যদি কোনো বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বাচ্চা থাকে, তাকে বার করে নিয়ে আসার চেষ্টা করে, জীবনের ঝুঁকি নিয়েও। কেন করে? কারণ তার মন, তার মানব দরদী হৃদয়, তার সাহসিকতা। আচ্ছা, এটা যখন করে তখন আমরা কি কেউ দেখি কে জল নিয়ে এসছে আর কে পানি নিয়ে এসছে? এই বিতর্ক করি সে সময়। কিন্তু এই যে তৃণমূলে আছে না, ওই যে কাকতো শুভপ্রসন্ন বললো, কে জল বলে কে পানি বলে। আসলে এটাই হচ্ছে RSS এর রাজনীতি, যারা মানুষকে ভাগ করছে। এই লুট সম্ভব ছিল না যদি মানুষের মধ্যে ফুড, হিন্দিতে বলে ফুড ডালা, যদি ভাগ না করতে পারত। তাহলে মানুষকে আসলে ভাগ করছে, জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষার নাম করে ভাগ আছে। ওই আগুন লাগার সময় দু রকমের মানুষ থাকে। একদল মানুষ আগুন নেভাতে আসে, বড় অংশ তারাই, কিন্তু একটা ছোট অংশ থাকে, যখন জল বা পানি নিয়ে যখন লোকে ছোটে, তখন কিছু লোক কেরোসিন তেল আর পেট্রোল নিয়ে সেই আগুনটা বাড়াতে যায়। আজকে যখন দেশে আগুন লেগেছে, এরকম কিছু লোক আগুন বাড়াচ্ছে, আর কিছু বেশিরভাগ মানুষ আগুনটাকে নেভাচ্ছে। আমরা এই যে বাম কংগ্রেস নিয়ে ইন্ডিয়া ব্লক যে তৈরি করেছি, আসলে আমরা দেশের আগুন নেভাতে চাইছি। আর এই জন্যই যারা আগুনটাকে বাড়াতে চাইছিল, যারা সেই আগুনে নিজের রুটি শিখতে চাইছিল, তাদের একটু জ্বালা ধরেছে, কিন্তু বেশিরভাগ মানুষ সমর্থন করেছে। গোটা দেশ জুড়ে দেখবেন বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। আর যত বিজেপির হাওয়া পাতলা হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূলও খুব একটা সুখে শান্তিতে নেই। 3 দফার ভোট হয়েছে, 3 দফার মধ্যেই তৃণমূলের দফা রফা হয়ে গিয়েছে। এখন 7 দফা বা 4 দফা আরও বাকি আছে। এরপরে আপনাদের বাড়ি, এক একটা বাড়ি তো একটা ইনিংস হয়, তাহলে বর্ধমান আপনাদের ইনিংস। বহু আন্দোলন সংগ্রামের সাথী আপনারা, বহু লড়াই, বহু আত্মত্যাগ, বহু শহীদের মৃত্যুবরণের মধ্য দিয়ে আমরা এই মাটির বুকে লড়াই করেছি। শুধু জমির লড়াই না, একজন হকার রেলে হকারি করতে পারবে কিনা, রাস্তায় বসতে পারবে কিনা, তার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছে। শিক্ষার জন্য লড়াই হয়েছে, কাজের দাবিতে লড়াই হয়েছে, মহিলাদের সমান অধিকার নিয়ে লড়াই হয়েছে, সংখ্যালঘুদের বেঁচে থাকার অধিকার নিয়ে লড়াই হয়েছে, আদিবাসী তপশিলি মানুষ তাদের রীতিনীতি, ভাষা, সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার লড়াই হয়েছে। এখন লড়াই কি বলছে? মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, গির্জা নিয়ে, গুরুদ্বারা নিয়ে, ভাষা নিয়ে, জাত পাত নিয়ে, রাজবংশী, আদিবাসী আর তপশিলি আর হিন্দু আর মুসলমান নিয়ে কোন দিকে আমরা যেতে চাইছি? মণিপুর দেখছেন না, 1 বছর 5 দিন হলো, গত বছর 4ঠা মেতে শুরু হয়েছিল।
মেথি কুকি, প্রতিদিন দাঙ্গা হচ্ছে। যারা বলেছিল ডাবল ইঞ্জিনের সরকার, ওখানে বিজেপি রাজ্য সরকার আছে, কেন্দ্রে বিজেপি সরকার আছে। প্রতিদিন মা বোনদের ইজ্জত নিয়ে খেলা হয়েছে, খুন খারাপি হচ্ছে। কেন্দ্রের সরকার রাজ্য সরকার মিলে কি করেছে, দেশের মধ্যে রাজ্যের মধ্যে একটা পার্টিশন করেছে। নাগাপুকির এলাকা থেকে মেথির এলাকায় আসবে না, আর মেথির এলাকা থেকে নাগাপুকির এলাকায় যাবে না। আমরা কি এরকম আমরা বাংলা দেখতে চাইছি? আমরা কি এরকম একটা দেশ দেখতে চাইছি? আমরা দেশভাগের শিকার হয়েছি, আজও তার দগদগে ঘা আছে। নতুন করে সেটা জাগিয়ে তোলা হচ্ছে। এই সিএ এনআরসি কি? আমরা কখনো কে পূর্ব থেকে এসছে, কে পশ্চিম থেকে এসছে, আমরা এই ভাগ করিনি। সমর মুখার্জি এই বাংলা মানুষ ছিলেন, ভোটি ছিলেন, অথচ উদ্বাস্তু পুনর্বাসনের আন্দোলনের নেতা ছিলেন, কলোনি কমিটির সম্মিলিত কলোনি কমিটির নেতা ছিলেন। কারণ মানুষ যাতে পায়ের তলায় মাটি পায়, মাথার উপরে ছাদ পায়, তার জন্য লড়াই ছিল। আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে কে নাগরিক, কে নাগরিক নয়। আমরা যখন সিএ এনআরসি নিয়ে প্রশ্ন উঠেছিল, তখন থেকেই বলেছিলাম এটা বিভাজন ছাড়া আর কিছু নয়। কেন নাগরিকতার প্রশ্ন তোলা হচ্ছে? আমি নিজে একমাত্র বামপন্থী সাংসদ ছিলাম, ওই সিএ যে সংসদীয় যৌথ সংসদীয় কমিটি ছিল তার মেম্বার ছিলাম। 3 বছর ধরে 2019 পর্যন্ত আমরা আটকে ছিলাম, এই আইনের কোনো প্রয়োজন নেই বলেছিলাম। 7 পাতার বিল ছিল, 77 পাতার আমার নোট অফ ডিসেন্ট ছিল। এখনো পার্লামেন্টের ওটা কাটছাট করে পার্লামেন্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। ওরা বলছিল এটা আনফিনিশড টাস্ক অফ পার্টিশন। দেশ ভাগ হয়েছে কিন্তু মানুষ ভাগ হয়নি, তাই মানুষকে ভাগ করতে হবে। আর আমরা বলেছিলাম আমাদের এখানে দাঁড়িয়ে কাউকে নতুন করে এনআরসি সিএর নাম করে কারণ নাগরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না। মমতা ব্যানার্জি ক্যাকাচ্ছে কি করছেন? ওদের এমপিরা পার্লামেন্ট থেকে কি করেছিলেন? কোন কথা বলেছিলেন? 3 জনের মেম্বার ছিলেন ওদের। যখন বিল পাস হয়েছে 2019-এর পরে, যখন বামপন্থীর এখান থেকে সাংসদ হয়নি, অনায়াসে বিল পাস করে দিয়েছে, একটার পর একটা আইন করেছে। কোন নীতিগত প্রশ্নে তৃণমূল বিজেপি বিরোধিতা করেনি, করতে পারে না। আর এখানে যখন ভোট হচ্ছে তখন দাঁড়িয়ে রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে কুস্তি হচ্ছে, রাজভবন আর নবান্নের মধ্যে হচ্ছে, নাটক হচ্ছে প্রতিদিন। পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম, যখন এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ভোট লুট হয়েছে, রাজ্যপাল রাস্তায় নেমে নাটক করেছিলেন। আর তারপরে যখন গণনা চুরি করেছে আইএস আইপিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার, রাজ্যের পুলিশ অফিসাররা, তখন রাজ্যপাল কোথায় ছিলেন? আজকে টেলিভিশনে যখন নির্বাচনে আমরা বলছি হকের কথা, রুটির কথা, রুজির কথা, উন্নয়নের কথা, স্বাস্থ্যের কথা, শিক্ষার কথা, অধিকারের কথা, তখন দাঁড়িয়ে প্রতিদিন রাজ্যপাল আর মুখ্যমন্ত্রীর মধ্যে তুতু ম্যামে হচ্ছে। আসলে ওরা হকের কথা বলতে চায় না, ওরা রুটি রুজির কথা বলতে চায় না। এই নির্বাচনটা আমাদের জীবন জীবিকার প্রশ্ন, এটা দেশের নীতি নির্ধারণের প্রশ্ন। তাহলে দেশের নীতি নির্ধারণে রাজ্যপালের ভূমিকা কি? রাজ্যপাল তো নাথিং বাট অ্যান এজেন্ট, কেন্দ্র সরকারের একটা এজেন্ট। সে তো কেন্দ্র সরকার থেকে মনোনীত, অ্যাপয়েন্টেড। কিন্তু দেখবেন বিজেপির নেতারা এত অপদার্থ যে এত টেলিভিশন চ্যানেলের এত টাইম কিনে নেওয়ার পরেও ইলেকট্রাল বন্ড ফান্ডের টাকা থেকে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তাদের মুখ দেখানো যাচ্ছে না, সেজন্য রাজ্যপালকে দিয়ে রাজনীতি করা হচ্ছে। আর মুখ্যমন্ত্রী ও তৃণমূলও একটা ছায়াযুদ্ধ করতে চায়। আরে লড়াইটা হচ্ছে মানুষের বিরুদ্ধে, লড়াইটা হচ্ছে মানুষের দাবি নিয়ে, কিন্তু সেখান থেকে নজরটাকে সরিয়ে দিতে চাইছে। আমরা প্রথম থেকে বললাম, এটা অসাধারণ নির্বাচন, কারণ আমাদের যে সাংবিধানিক অধিকার, সংসদীয় ব্যবস্থা, তাকে টিকিয়ে রাখতে হবে। এই যে আমরা এখানে, আমি 2 পায়ে দাঁড়িয়ে আছি। আমাদের দেশ, আধুনিক ভারত স্বাধীনতার পরে আমরা যেটা গড়ে তুলেছি, তার এই 2টো পা হচ্ছে সেকুলার ডেমোক্রেসি, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা। যে দেশ গণতান্ত্রিক নয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারেনি। যে ধর্মনিরপেক্ষ নয়, আমাদের প্রতিবেশী দেশগুলোতে দেখছি সেখানে গণতন্ত্র কায়েম হয়নি। আমাদের দেশে আরএসএস পরিকল্পিতভাবে গত 2 দশকের বেশি সময় ধরে ভারতের পশ্চিম উপকূলে গুজরাতে ল্যাবরেটরি তৈরি করে মোদিকে মুখ্যমন্ত্রী করে আমাদের যে ধর্মনিরপেক্ষতা যে ব্যবস্থা আছে তাকে ভেঙে চুরমার করেছে। গুজরাতে গণহত্যা হয়েছে, নরসংহার বলে, সেখানে ধর্ষণকে সেলিব্রেট করা হয়েছে, ধর্ষককে সম্মানিত করা হয়েছে, তাদেরকে খালাস করিয়ে নিয়ে, বেকসুর খালাস করিয়ে নিয়ে এসে তাকে মালা পরিয়ে নিয়ে এসে মিছিল করা হয়েছে।
আর একইভাবে একই প্রজেক্টের অংশ হিসেবে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জিকে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করে দুর্গা সাজিয়ে আমাদের যে গণতন্ত্র, গণতান্ত্রিক কাঠামো, গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এই যে পঞ্চায়েতের ভোট লুট, পুরসভার ভোট লুট, সমস্ত ক্লাব থেকে আরম্ভ করে লাইব্রেরি থেকে আরম্ভ করে সর্বগ্রাসী মনোভাব নিয়ে সব দখল করার যে ভাবনা, এটা হচ্ছে আসলে আমাদের গণতান্ত্রিক কাঠামোকে ভাঙা। এটা একটা বড় প্রজেক্ট, সেকুলার ডেমোক্রেসিকে ভাঙা। দুটো কোম্পানি আলাদা আলাদা কোনো দুটো প্রফিট সেন্টার তৈরি করে এক জায়গায় ধর্মনিরপেক্ষতাকে শেষ করার চেষ্টা করা হয়েছে, এক জায়গায় গণতন্ত্রকে শেষ করা হয়েছে। আর মানুষের কাছে বুজরুগি সাজানোর জন্য দেখানো হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে। কোনো লড়াই হচ্ছে না। গণতন্ত্রের সমাধি করে তার ওপরে কখনো ধর্মনিরপেক্ষতার চিরাগ জ্বালানো যায় না, আর ধর্মনিরপেক্ষতার কবর খুঁড়ে দিয়ে তার উপরে কখনো গণতন্ত্রের প্রদীপ জ্বালানো যায় না। আমাদের সেকুলার ডেমোক্রেসিকে রিক্লেম করতে হবে। উই হ্যাভ টু রিক্লেম আওয়ার সেকুলার ডেমোক্রেসি। এবং এটা হচ্ছে পার্লামেন্ট নির্বাচনের মোদ্দা কথা। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? কারণ এখানে যখন গণতন্ত্র হত্যা করা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুট হচ্ছে, চুরি হচ্ছে, জোচ্চুরি হচ্ছে, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, জলের টাকা, বাঁধের টাকা সব চুরি হচ্ছে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ইমাম মসজিদের ভাতা, পুরোহিত ভাতা, সেসবও চুরি করেছে। SC STদের স্টাইপেন্ড, মাইনরিটিদের স্টাইপেন্ড, হস্টেল ভাতা, সেসবও চুরি করেছে। তাই কি বললো কিছু লোক? বললো দেখো, এই এত ধর্ষক, এত চোর, এত গুন্ডা, এত বদমাইশ, এত মস্তান, এ বাবু তোমাদের মতো ভদ্রলোককে দিয়ে হবে না। তাহলে কি করতে হবে? বলে 56 ইঞ্চি চাইয়ে। বলেছিল না 56 ইঞ্চি? এটি হচ্ছে মিডিয়া। মিডিয়া কল্যাণে যেটা যা নয় তাকে প্রমাণ করে দেওয়া হয় শুধু টাকা পেলে। যেমন মমতা ব্যানার্জিকে সততার প্রতীক বানিয়ে দেওয়া হয়েছিল চিটফান্ডের টাকা চুরি করে, সেই টাকা দিয়ে মিডিয়া কিনে, আর তারা বলেছিল সততার প্রতীক। তেমনি দাঁড়িয়ে যে মোদির হিম্মত হয় না মণিপুরের দাঙ্গায় 1 বছরের মধ্যে সেখানে যাওয়ার, সেই মোদিকে 56 ইঞ্চি ছাতি বানিয়ে দিয়েছে। আচ্ছা, কোনো মানুষের 56 ইঞ্চি ছাতি হয়? আপনাদের পাড়ায়, প্রতিবেশী, আপনাদের কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে দেখেছেন? কোনো মানুষের হয়? কুস্তিগীরদের হয়। এই যে ব্রিজভূষণ ভার্মা যখন মলেস্টেশনে কেস করলো, আমাদের কুস্তিগীররা যখন ধর্ণা দিচ্ছিল, কারণ 56 ইঞ্চি ছাতি আছে। আরে 56 ইঞ্চি ছাতি হয় মোষের, গরু, গন্ডারের, জলস্থি, হাতি। কিন্তু মিডিয়া দৌলতে বলবে 56 ইঞ্চি। কেউ মেপে দেখল না। মেপে দেখেছে একজন, তার নাম মমতা ব্যানার্জি। এটা হাসির কথা নয়। আপনারা জানেন, মোদি যখন গত নির্বাচনের পরে বলেছিল না যে আমি মমতাকে শাড়ি পাঠাই আর মমতা আমাকে কুর্তা পাঠায়, পায়জামা পাঠায়। পাঞ্জাবি পিস বলেনি, কুর্তা বলেছে। মোদি যে কুর্তা বলে আমার মতন ঢিলে ধরা একদম ফিটফাট পরে, তাহলে নিশ্চয়ই তো চেস্টের মাপ জানে, ঝুল জানে, হাতা জানে, তাহলে কুর্তা পাঠায় কি করবে? ये अंदर की बात है, आराम का मामला है। আর বাইরে দাঁড়িয়ে হইতে হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে। এটাই কখন যুদ্ধ? চোর কখনো চোরের বিরুদ্ধে বলে না, লুটেরা কখনো লুটেরাকে সাফ করে না। যারা বিজেপি করেছিল তাদের উপর মায়া হয়। 10 বছরে বিজেপি সরকার আছে, হেমন্ত সোরেন জেলে, অরবিন্দ কেজরিওয়াল জেলে, ইডি সিবিআইকে কিভাবে ব্যবহার করা হয়েছে রাজনীতির সাথে গোটা দেশে আমরা দেখেছি। কিভাবে ওই ভাইপো, এখানকার ভাইপো নয়, অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো 23,000 কোটি টাকার সেচ কেলেঙ্কারি অভিযুক্ত, যেই ভাইপো বিজেপির কাছে জমা হয়ে গেল 7 খুন মাপ প্রতিদিন হচ্ছে। আর এখানকার ভাইপো কয়লা পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, হেন কাজ নেই, সোনা পাচার, বিস্কুট পাচার সব করেছে। আমরা ইডি সিবিআইকে বলেছি, কোর্টে জিতেছি। সেখানে দাঁড়িয়ে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে কিভাবে আমাদের রাজ্যকে শুষে নিয়ে লুটের টাকা বিদেশে পাচার করা হয়েছে তার সব হিসেব আছে। কিন্তু একটা কাকুর গলার কণ্ঠস্বর নিতে 6 মাস লেগে গেল, স্যাম্পল নিতে। কোর্ট বলেছে, কোর্টের নির্দেশে প্রতিদিন হাইকোর্টে ইডি সিবিআইকে কানমালা খেতে হয়েছে। আচ্ছা, স্যাম্পল নিল, কত নাটক করে খবরের কাগজ তৈরি করে রাতারাতি গিয়ে পিজি থেকে নিয়ে জোকায় চলে গেল। তারপরে স্যাম্পলের রিপোর্ট
4 মাস লাগলো। আচ্ছা, আপনারা তো অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, সরকারি বেসরকারি, কফ, থুতু, মল, মূত্র, পেচ্ছাপ, রক্ত সবই তো পরীক্ষা হয়। কোন পরীক্ষার রিপোর্ট 6 মাস লাগে, 4 মাস লাগে? কিন্তু কাকুর গলার স্বর, তার রিপোর্ট পেতে সেন্ট্রাল গভর্নমেন্টের, মোদী সরকারের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকেও 4 মাসের রিপোর্ট এলো। তার বোঝা যাচ্ছে কাকুর স্বর কত দামি। কারণ ওই গলার স্বরের মধ্যে এই আইপিএস, আইএএস এদেরকে ব্যবহার করা হয়। কার টাকা কোথায় যায়, এতগুলো শিক্ষক নিয়োগ দিয়ে এত যে দুর্নীতির কারবার বলা হচ্ছে, কিভাবে বলেছে ভাইপোর নির্দেশ আছে সব এমআরসিট নষ্ট করে দাও, কিভাবে বলেছে অমুককে দায়িত্ব দাও, তমুক কোম্পানিকে দাও, কোন মেশিনে, শেডের মেশিনে কোথায় সব ছিঁড়ে ফেলা হবে কাগজপত্র। যেমন চিট ফান্ডের সময় রাজীব কুমারকে দিয়ে করানো হয়েছিল সমস্ত তথ্য, যেখানে মমতা এবং তার পরিবারের আছে সেগুলো ভেঙে তছনছ করে দাও। সেই একইভাবে এই ওএমআর সিটগুলোকে নষ্ট করা হয়েছে, পরীক্ষার যোগ্যকে আর অযোগ্যকে সেটাকে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে। মানুষ জানতেন। আমরা যখন বলছিলাম দুর্নীতির কথা, এই আমি যখন আসছিলাম বক্তৃতা শুনছিলাম ত্রিফলা কেলেঙ্কারির কথা, তখন কোনো মিডিয়া কোনো খবরের কাগজ রিপোর্ট করেছে? তোর অনেক মানুষকে আমরা চায়ের দোকানে, রাস্তাঘাটে বলেছি, শুনেছি ওর করাপশন করে ইস্যু নয়, দুর্নীতি আবার খায় না, মাথায় দেয়। এখন মানুষ বুঝতে পারছেন। তাহলে এগুলো পর্দা দিয়ে ঢাকা হয়েছিল। ওই শিক্ষক যারা যোগ্যতা নির্ধারক পরীক্ষায় পাশ করেছিলেন, মেরিট লিস্টে ছিলেন, যাদেরকে বাদ দিয়ে নিলামের চাকরি বিক্রি করা হয়েছে, তারা যখন ধর্ণা দিয়েছিলেন তাদেরকে বারবার স্তোপবাক্য দেওয়া হয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারপরে লাঠি চালানো হয়েছিল, এমনকি কলকাতা পুলিশ কামড়েও দিয়েছিল একজন চাকরি প্রার্থীকে, থানায় নিয়ে গিয়েছিল, লালবাজারে নিয়ে গিয়েছিল। আমাদের ছাত্র যুবরা, বামপন্থী ছাত্র, তারা লড়াইয়ের পাশে দাঁড়িয়েছিল। আমরা বারবার গিয়েছিলাম। বামপন্থী আইনজীবীরা হাইকোর্টে নিয়ে গেল কেসটা, সুপ্রিম কোর্টে নিয়ে গেল, তদন্ত হলো কোর্টের নির্দেশে। প্রত্যেক পদে পদে হোঁচট খেয়েছে। 4 বার আমাদের সিজিও কমপ্লেক্সে যেতে হয়েছে, এডিসিবিআইকে বলতে হয়েছে তদন্তটা ত্বরান্বিত করো। এখন দেখলেন, এখন যখন বলেছে গোটা ক্যাবিনেটকে ফৌজদারি মামলা করতে হবে, গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত করতে হবে, এখন মমতা ব্যানার্জি বলছেন এবার আমি ঘুমোতে যাব। অনেকদিন ঘুমোতে পারিনি, কারণ জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত স্বস্তি পাওয়া গিয়েছে। রাজ্যের মানুষকে স্বস্তি দেবেন? মুখ্যমন্ত্রী, তার ভাইপো, তার পরিবার, তার সরকার, গোটা ক্যাবিনেট স্বস্তি খুঁজছে। কোটি কোটি টাকা সরকারি কোষাগার থেকে গুণাগার দিয়ে বড় বড় উকিলকে ব্যবহার করে নিয়ে কিভাবে দুর্নীতি তদন্ত ধামাচাপা দেওয়া যায় তার চেষ্টা করা হচ্ছে। আমরা বলেছি আমরা ছাড়বো না। এই যে আঙুল ফুলে কলা গাছ হয়েছে, টইটম্বুর হয়েছে, মানে কি করে পারবেন? আর আচ্ছা, এই গরমে দেখবেন, প্রচন্ড গরমে আখের রস খায় না রাস্তার ধারে, খুবই ইন্ডিজিনাস জোগাড়ু মেশিন, দুটো লোহার এরকম চাকা থাকে, আর তার মানে রাস্তার মাঝখানে রসালো সব আখগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, আখ পেশাই হয়, রসগুলো বেরিয়ে আসে না, শুধু একটু কষ্ট করে চাকা ঘোরাতে হয়। এখন ওরা তো কষ্ট করে না, কেউ বলতে একটা মোটর লাগিয়ে দিয়েছে, সেই মোটর থেকে ওটা ঘোরায় আর রস সব বেরিয়ে আসে। এই রকম যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, চিট ফান্ড থেকে, নারদা, সারদা, আলকেমিস থেকে, এই সমস্ত চুরির টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা, এই সব রসালো নেতাদের ওই রং পেশাইয়ের মেশিনে ঢোকাতে হবে। আপনাদের একটু চাকাটা ঘোরাতে হবে, রস সব বেরিয়ে আসবে। তাহলে যারা বলছে বাম আর কংগ্রেস কেন একসঙ্গে হলো, এক বললাম দেশের আগুন নেবানোর জন্য, আর এক বললাম এখান থেকে রস বার করার জন্য। একটা চাকা দিয়ে কি রস বেরোবে? দুটো লোহার চাকা লাগে, তাই তো? এই জন্য একদিকে বাম, একদিকে কংগ্রেস, একদিকে অধীর আর একদিকে সেলিম, মাঝখানে ঢোকাতে হবে একটা। আপনাদের কাজ হচ্ছে শুধু চাকাটা একটু ঘোরাবেন, খুব বেশি দিন ঘোরাতে হবে না। আজকে ক তারিখ? 9 তারিখ। ভোট ক তারিখ? 13 তারিখ। 4 দিন একেবারে চুপচাপ ইভিএম এ সব ভোট, সিপিএম এ চাকা ঘুরতে আরম্ভ করে দেবে। চাকা ঘুরছে, চাকা ঘুরছে। আপনারা নিজে জানেন, আমি নিজে প্রার্থী ছিলাম মুর্শিদাবাদে। যারা বলছিল এই ভোট লুট করে দেবো, এই দখল করে নেবো, এখানে এরকম আছে কিছু কিছু। আমি সেই সমস্ত তৃণমূলী গুন্ডা মস্তানদেরকে বলি,
মমতা ব্যানার্জি নিজের ভাইপো বউ নিজের পরিবার ছাড়া আর কারো স্বার্থ দেখেন না। ফেসে গেলে কেউ নেই। সুতরাং এই ছিটকে চোরদেরও বলছি, চাচা আপন যান বাঁচা। মানুষ খেপছে, মানুষ ভীষণভাবে বিরক্ত, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, একটা নতুন বিকল্প পেয়েছে। যারা মনে করেছিল বিজেপি সাহায্য করবে, বিজেপি সাহায্য করেনি, করতে পারে না। আজকে যে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে বলেছেন অন রেকর্ড, ভাইপোরা তো সম্পত্তি থেকে বাড়লো, লিপস এন্ড বাউন্সের সম্পত্তি কবে থেকে বাড়লো, তৃণমূলের নেতাদের সম্পত্তি কবে থেকে বাড়লো। বিচারপতি অমৃতা সিনহা বললেন 2013 পর থেকে। 2013 পরে কি কাণ্ড ঘটেছে? তৃণমূল তো তৈরি হয়েছে 99 সালে, তৃণমূলের সরকার তো এসছে 2011-তে, 2013 পরে 2014-তে বিজেপির সরকার এসছে, মোদী চৌকিদার হয়েছে। সৈয়া ভাই কোতোয়াল ডর কায়েগা। আপনাদের এখানে যদি থানেদার, আইসি, এসপি যদি নেতা নেত্রী, কয়লা পাচারকারী, স্মাগলার, গুন্ডার যদি ঘনিষ্ঠ হয়, তাহলে তার গুন্ডামি বেড়ে যায়, তার মস্তানি বেড়ে যায়, তার আমদানি বেড়ে যায়। এইরকম দিল্লির চৌকিদার মমতার ঘনিষ্ঠ হয়েছে বলেই ভাইপোর সম্পত্তি আরো বেশি বেড়ে গেছে। আজকে বিশ্বাস করুন, পিসি ভাইপো জেলের বাইরে আছে শুধুমাত্র দিল্লিতে মোদীর সরকার আছে বলে। বিশ্বাস করছেন তো? তাহলে কি করতে হবে? দাবাই কি আছে? নবান্ন থেকে 14 তলা থেকে চোরটাদের টেনে নামানোর আগে পার্লামেন্ট থেকে বড় চৌকিদারের নামে চোরটাকে নামাতে হবে। পিএম কেয়ারের নামে লুট করেছে, ইলেকট্রাল বন্ডের নামে লুট করেছে, রাফেল বিমান কেলেঙ্কারির নামে লুট করেছে, আর মানুষকে বলেছে ধর্মের গর্ব চাপিয়ে দিয়ে তার অপকর্মকে ঢাকতে চেয়েছে। বিজেপি গত নির্বাচনে, রানাফে গত 1 বছরে রাম মন্দির, ইউসিসি, 370, পার্লামেন্টের নতুন বিল্ডিং, নিজে অবতার সাজা, গুহায় চলে যাওয়া, সব করেছেন। আমাদের হিন্দু শাস্ত্রে আছে, ধর্মে আছে, ইদা ইদা ধর্মস্য গ্লানি ভবতু ভারত, তোর আবির্ভাব হয় না একজন অবতারের। মোদী এরকম নিজেকে একটা অবতার সাজিয়েছেন, আর মিডিয়ার দৌলতে অবতার বাড়িয়েছিলেন যে এত গ্লানি, এসব কি করে ঘুচাবে। তাহলে একটা নতুন অবতার এসছে, কিন্তু আমরা দেখলাম তার কোনো কাজই মানুষ স্বীকার করছেন না। আরে বাংলার আগে বিশ্ব লাগিয়ে দিলে বিশ্ব বাংলা হয়ে যায়? খুব বেশি একটা ওই বড়মাকে একটা অখাদ্য একটা কিছু একটা মূর্তি তৈরি হয়। তাহলে গুরুর আগে বিশ্ব লাগিয়ে দিলে কি বিশ্বগুরু হয়ে যায়? দেখুন দুজনের কমন, এদিকে বলছে বিশ্ব বাংলা, ও বলছে বিশ্বগুরু। বেকার ছেলের কাছে এসে এ বলেছে চক ভাজো, ও বলেছে পকড়া ধরো। ও বলছে বিকাশ, এ বলছে উন্নয়ন। দুজনে একই পাঠশালায় পড়েছে। এখানে যে এই যে চাকরি নিয়োগের দুর্নীতি দেখছেন, এটা শুধু স্কুলের শিক্ষায় নয়, মাদ্রাসায় হয়েছে। আচ্ছা, যখন মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশন দুটোই গন্ডগোল করেছে, তাহলে তার বিরুদ্ধে যখন লড়তে হবে, যখন বন্ধ হচ্ছে স্কুল এবং মাদ্রাসা দুটোই যখন লড়তে হবে, তাই স্কুল আর মাদ্রাসাকে তো একসঙ্গে লড়তে হবে। মাঝখানে শুভেন্দু তৃণমূল থেকে বিজেপি হয়ে বললো মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে কি করতে হবে না, আগে হিন্দু মুসলমান লড়বে, কার লাভ হবে? ওই যে বললাম লুট করতে গেলে ফুট ডালে, এই ফুট ডালনা মানে হচ্ছে ভাগ করা। তবেই ঝুট চলে, তবে মিথ্যাচার চলে। এই মিথ্যাটা প্রতিদিন হচ্ছে, সেই মিথ্যার পর্দা ফাঁস করতে হবে। ওরা প্রতিদিন এই ধরনের বিষয়গুলোকে নিয়ে আসছে, যেগুলো মানুষের জীবন জীবিকার সঙ্গে সম্পৃক্ত নয়। মহাভারত রামায়ণের যারা গল্প করেছেন, যে যোদ্ধাদের, মহাবীরদের, তাদের সব এ থাকে না, তুন থাকে না, যেখানে সব স্বর থাকে আর কি, তারপরে একটা করে নেয় আর তারপরে নিক্ষেপ করে। বিজেপির তুনে যতগুলো স্বর ছিল এই নির্বাচনের প্রাক্কালে সব কটা স্বর নিক্ষেপ করেছে, কিন্তু কোনোটাই লক্ষ্যভেদ করতে পারেনি। বলেছিল अब की बार 400 পার, এখন আর বলছে না। এখন হঠাৎ কালকে দেখি মোদি বলছে আদানি আম্বানি নিয়ে কেন রাহুল গান্ধী কিছু বলছে না, কেন বলে টেম্পো করে সব টাকা পাঠিয়েছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো মোদি বলছেন এরকম কথা, আমি বলতে পারেন অন্য কোনো ব্যাপারে তার যোগ্যতা না থাকলেও এই ব্যাপারে তার যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, কারণ আদানির আম্বানির টাকাতেই তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে এখানে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আদানির ছাপ লাগানো
এখানে যেমন মমতা ব্যানার্জি আলকেমিস্টের ছাপ লাগানো প্লেনে চড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওরকম আদানির ছাপ লাগানো প্লেনে ঘুরে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। তিনি এখন বলছেন, কেন বলছেন? কারণ মানুষকে এত সব কথা বলেছেন, কিন্তু মানুষ বলেছে মেরা রোজি কাহা, আমার কাজ কোথায়? তুমি বলেছিলে বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে, তাহলে 10 বছর এখন বলতে পারতে 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি। 20 কোটি পারিনি, 18 কোটি, 19 কোটি। তুমি বলেছিলে কৃষকের আয়কে দ্বিগুণ করে দেবো। তুমি বলেছিলে 2020 পরে কোনো মানুষ গৃহহীন থাকবে না, সবার ঘর হয়ে যাবে। তুমি বলেছিলে, সরকার বলেছিল, শুধু বিজেপি নয়, ঘোষিত কর্মসূচি ছিল যে সব একদম স্বচ্ছ ভারত হয়ে যাবে, কোনো নোংরা থাকবে না, কোনো ওপেন ড্রেন থাকবে না, কেউ রাস্তায় দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে পেচ্ছা পায়খানা করবে না। তুমি বলেছিলে যে বিদেশ থেকে কালাধন নিয়ে আসবে, কুছ নেই তো 14-15 লাখ ইভি চালায়েগা। এখন সেগুলো বলা উচিত, সেগুলো চেপে গিয়ে এখন বলছে নতুন করে গ্যারান্টি। আরে পুরোনো মাল যা বিক্রি করেছিলে সেটার ওয়ারেন্টি শেষ হয়ে গেল, কিছু তুমি সার্ভিস করতে পারলে না, এখন আবার নতুন গ্যারান্টির কথা বলছো। এখনো কোনো ভক্ত আছে, একটা পুরোনো কথা আছে। অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী, আমি তখন এমপি। আমি বললাম, ক্যা হুয়া তেরা ওয়াদা? বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবে বলেছিলে 14-15 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা তোমাদের মোদি দেবে। এখনকার অর্থমন্ত্রীর মতো নয়, অরুণ জেটলি অনেক শিক্ষিত, মার্জিত ছিলেন। উনি বলেন, সলিম ভাই ইতনা কচ্চা নেই খেলতে হাম লোক। আমরা কি বলেছিলাম এমনি নগদে টাকা দিয়ে দেবো? আমরা বলেছিলাম खाता में आएगा। मोदी जी বলেছিল आपका खाता में आएगा, लेकिन इस देश के जनता के पास खाता ही नहीं है। खाता মানে খাতা পিতা নয়, ওই ব্যাংকের খাতা, অ্যাকাউন্ট। তারপরে জনধন যোজনা হলো, সব মহিলারা গিয়ে লাইন লাগালো, মনে হচ্ছে ব্যাংকে সবাইকে বললো 0 ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে। খুব ভালো কথা, আমরা চাই। অ্যাকাউন্ট খোলা হলো। এখনো সেই খাতা নিয়ে সকালে যখন ফজরের আজান হয়, সকালে যখন মন্দিরে ঘণ্টাধ্বনি হয়, দেবালয়ে না গিয়ে অনেক লোকজন প্রথমে খাতা খুলে দেখেন যে মোদি যখন বলেছিল 14 লাখ 15 লাখ টাকা দেবে, অন্তত 14,000-15,000 টাকা তো নিশ্চয়ই এসছে, কিন্তু সব ভোবা, কিচ্ছু আসেনি। তো যে পুরনো গ্যারান্টি ফেল করেছে সে নতুন গ্যারান্টি কেন দেবে? আর তার সঙ্গে কেন আপনি এমসি কন্ট্রাক্ট নেবেন, অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট নেবেন, আবার 5 বছরের মেনটেন্যান্স কন্ট্রাক্ট কেন দেবেন? সে তো আগেই গ্যারান্টি ফেল করেছে। এই জন্য এখন দিশেহারা গোটা দেশে। এই ইন্ডিয়া ব্লক করার পরে অনেকে মনে করেছিল কেন এগুলো করছেন, অনেক প্রশ্ন এসেছিল। আজকে দাঁড়িয়ে গোটা দেশে বিজেপির হাওয়া পাতলা হয়েছে। আর আমাদের রাজ্যে তৃণমূলের উপর রাগ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ বেড়েছে। মানুষ একটা বিকল্প পেয়েছে। আমরা বলছি না হেন করেগা তেন করেগা, আমরা কি বলেছি? আমাদের লড়াইটা হচ্ছে অধিকারকে ফেরত পাওয়া। আমরা যা কিছু অর্জন করেছিলাম, যেগুলোকে ওরা ধূলিসাৎ করছে, সেগুলোকে রক্ষা করব। আমরা বলেছি আমাদের দেশের সাংবিধানিক কাঠামোকে আমরা রক্ষা করব। এই সাংবিধানিক কাঠামো আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার হিসেবে। সেখানে বিজেপি আর এর কোনো ভূমিকা নেই। যারা বলছে কংগ্রেস আর বামপন্থী একসঙ্গে কেন হলেন, অনেক পুরনো কাসন্দি ঘাটছে। আমাদের মত আলাদা, আমাদের পথ আলাদা, আমরা জানি। কমিউনিস্ট পার্টিতে জন্মলগ্ন থেকে কংগ্রেস দলের মত এবং পথের সঙ্গে আমরা দ্বন্দ্ব আছে, এখনো আছে, তখনও ছিল। কিন্তু এটা মতের কথা, পথের কথা, লক্ষ্য এক ছিল, ইংরেজ সাম্রাজ্যবাদকে তাড়াবো। সেখানে অহিংস পথে হবে না, সহিংস পথে হবে, এ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। কিন্তু লক্ষ্য এক থাকলে কোথাও না কোথাও মেলানো হয়, মেলানো যায়। আজকে দাঁড়িয়ে আমাদের লক্ষ্য হচ্ছে দেশটাকে বাঁচানো, দেশের আগুনটাকে নেভানো। কেন দেশে আগুন লেগেছে? কারণ দেশের মানুষের পেটে আগুন লেগেছে, জিনিসপত্রের দাম বেড়েছে, পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যদ্রব্য, ওষুধ, একটার পর একটা পরিবহন, সবটা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা বামপন্থীরা বলি কাজের অধিকার, আজকে আমাদের কর্মহীন সবচেয়ে বেশি বেড়েছে, কর্মহীনতা। আমরা বলি খাদ্যের অধিকার, আজকে ক্ষুধার তালিকায় আমরা সবচেয়ে নিচে আছি। আমরা লড়েছিলাম শিক্ষার অধিকারের প্রশ্নে, আজকে দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের তো অধিকারগুলোকে অর্জন করেছিলাম আমরা, কেন শেষ করছে? কারণ স্বাধীনতা আন্দোলনে আরএসএস বিজেপির কোনো ভূমিকা ছিল না। যে যেটা অর্জন করে না সে সেটার মানে বোঝে না, অর্থ বোঝে না, সেটাকে ধ্বংস করে।
আর এই জন্য দাঁড়িয়ে আমাদের সাংবিধানিক কাঠামোটা আমরা পেয়েছিলাম 190 বছরের স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার হিসেবে। বাকি সব কথা ছেড়ে দিলাম। আমরা স্বাধীনতা আন্দোলনে বলেছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যকে আমরা রক্ষা করতে চাই। এখানেই যারা আপনারা বসে আছেন, কেউ প্যান্ট পরে আছেন, কেউ পায়জামা পরে আছেন, কেউ ধুতি পরে আছেন, কেউ লুঙ্গি পরে, কেউ শাড়ি পরে আছে, কেউ সালোয়ার পরে আছে, কেউ জিন্স পরে আছে, কেউ আমিষ, কেউ নিরামিষ। আমাদের বুলি আলাদা, আমাদের ভাষা আলাদা, আমাদের রুচি আলাদা, আমাদের রীতিনীতি আলাদা, কিন্তু তাও আমরা সবাই এক। আজকে আরএসএস যেটা চাইছে সেটা সবারকে একটা টানেলের মধ্যে ঢোকাতে চাইছে, একটা বদ্ধ টানেলের মধ্যে। এটাই ফাসিজম। এবং একটা ভয় তৈরি করার চেষ্টা করছে একজন প্রতিবেশী সম্পর্কে আরেকজন প্রতিবেশী। এক ধর্মের মানুষের বিরুদ্ধে আরেকটা ধর্মের মানুষকে লেলিয়ে দেওয়ার জন্য হিংসার চাষ করছে। আপনি যদি একটা পরিবার চালান, পরিবারের যদি মাথা হন, আপনার প্রথম কাজ হবে পরিবারের সব সদস্যের মধ্যে যাতে একটা কোনো মনোমালিন্য না হয়, একটা ঐক্য থাকে, একটা সংমত থাকে। তাহলে প্রতিদিন খাবার টেবিলে, স্নানের ঘরে, শোয়ার আগে, পরে ঘুরতে ঘোরার পরে প্রতিদিন ঝগড়া ঝামেলা হবে। তার আজকে দেশের প্রধানমন্ত্রী, তার কি কাজ? দেশের এতগুলো ভাষা, এতগুলো জনগোষ্ঠী, এতগুলো ধর্মগোষ্ঠী, তাদেরকে তো সহমতে নিয়ে আসা, একসঙ্গে নিয়ে আসা। সেখানে আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী তিনি ভাগ করছেন প্রতিদিন। এই ভাগাভাগির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা বড় প্রশ্ন। পার্লামেন্ট নির্বাচনে এগুলো ঠিক করতে হয়। আমাদের যদি দশা পাল্টাতে হয় তাহলে দিশা পাল্টাতে হবে। দেশের দিশা ঠিক করে দিয়েছে সংবিধান, ওরা সেই সংবিধানকে মানে না। দেশের পার্লামেন্ট ঠিক করে দিশা, সেখানে নীতি নির্ধারণ করা হয়, সেখানে বলছে না এমন সব লোকজনকে নিয়ে এসো যারা শুধু হাত তুলবে, কোনো আলোচনা হবে না। এই জন্যই বলেছিল বিরোধী মুক্ত ভারত। এই জন্যই মমতা ব্যানার্জি বলেছেন বিরোধী মুক্ত, এখানে পঞ্চায়েত থেকে বিধানসভা করতে হবে। আর এখানে তৃণমূল বিজেপিকে একটা সাজানো বিরোধী করেছে, আর দিল্লিতে বিজেপি তৃণমূলকে একটা সাজানো বিরোধী করেছে। সেজন্য আমার নিজের মনে আছে, যখন নাগরিকতা বিল নিয়ে আলোচনা হচ্ছে, যখন অন্যান্য বিতর্ক হচ্ছে, যখন পার্লামেন্টে আমি দাঁড়িয়ে বললাম যে নোটবন্দির সময় সবচেয়ে বেশি লাভ করেছে দিল্লিতে অমিত শাহ আর রাজ্যে শুভেন্দু অধিকারী, বলল তদন্ত হবে। আর তারপরে সুমিত্রা মহাজন বললেন, সভাপতির স্পিকার, যে সেদিন তুমি কেন সব বলছো, জানো না এরা কিরকম খতরনাক লোক, তোমাকে আর পার্লামেন্টে আসতে দেবে না। मैं बोला अगर संसद में बोलने नहीं दीजिएगा तो मोहम्मद सलीम सड़क से बोलेगा, लेकिन जुबान बंद नहीं होगा, हम बोलेंगे। গত 5 বছর ধরে আমরা রাস্তায় লড়াই করেছি। আমরা একটা নতুন প্রজন্মকে তৈরি করেছি যারা প্রতিদিন তাদের অধিকার সচেতন হয়ে পুলিশের লাঠি, গুলি, মিথ্যা মামলার বিরুদ্ধে লড়াই করেছে। এই বর্ধমান সাক্ষী আছে, সে লড়াই জারি আছে। এখন কাজ হচ্ছে সেই লড়াইকে, সেই লড়াইয়ের বার্তাকে সড়ক থেকে সংসদে পৌঁছে দেওয়া। আমাদের এখানে প্রার্থী আমরা করেছি, গোটা রাজ্যে করেছি এমন সমস্ত প্রার্থী যারা গিয়ে টাকা খুঁজবে না, যারা মুখ বুঝে থাকবে না, যারা অন্ধকারে মুখ বুঝবে না, যারা দাঁড়িয়ে সোচ্চারে আপনার মনের ব্যথা, মনের কথা, আন্দোলনের কথা, সংগ্রামের কথা, হকের কথা, রুটির কথা, রুজির কথা, লড়াইয়ের কথা প্রতিদিন পার্লামেন্টে বলবে। আর সেখান থেকে লড়ে ভিড়ে কেড়ে আপনার হক, আপনার অধিকার নিয়ে আসবে। উন্নয়ন মানে শুধুমাত্র মোদি আর মমতার ছবি লাগানো সাইনবোর্ড না। তার জন্য পরিকল্পনা করতে হয়, তার জন্য নীতি নির্ধারণ করতে হয়, তার জন্য রসদ সংগ্রহ করতে হয়। সে কাজ আমরা করেছি। আমরা তিল তিল করে এই বাংলাকে, এই বর্ধমানকে গড়ে তুলেছি। আমরা তার সর্বনাশ দেখতে চাই না। গত 10 বছরে কোনো কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে আসেনি। আগামী 20 বছরের জন্য পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পাঠায়নি। যারা দাঁড়িয়ে আজকে বলবে যে অমুক প্রকল্প ওখানে আছে, সেটাকে আদায় করে দাও। এই লড়াই আমাদের লড়তে হবে। হবে লড়াই। আচ্ছা, আমি দীর্ঘদিন প্রচার করে এসেছি, লড়ে এসেছি, এখন জলে ভিজে বক্তৃতা করে এসেছি, আমার আওয়াজ ভিজে হয়ে গেছে, আপনাদের তো নয়। হবে লড়াই, আছে হবে লড়াই, একসঙ্গে হবে। চোরচোরটাদের তাড়াবো, কাস্তে হাতুড়ি তারায় ভোট দেওয়াবো। আগামী 4 দিন আপনারা একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীকে, একজন টোটো চালক প্যাসেঞ্জারকে
একজন প্যাসেঞ্জার তার গাড়ি চালককে, একজন ক্রেতা তার বিক্রেতাকে, একজন বাজার যাওয়া মানুষ বাজারের লোকজনকে, নিজের বাড়িতে আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে, একজন মহিলা আর একজন পুরুষকে, একজন ভাইরা ভাই দুই ভাইকে কাস্তে হাতুড়ি কথা বলবেন, তারার কথা বলবেন। হাতে যদি কাস্তে থাকে, হাতে যদি হাতুড়ি থাকে, তাহলে আমরা কিন্তু ফসলও তুলব আর দেশটাকেও মেরামত করব। সে কাজটা আপনারা করবেন, সে কথা বলে আপনাদের অনেক সময় নিলাম, ক্ষমা করবেন। তাহলে এখানে বর্ধমান শহর, আমাদের বর্ধমান পূর্ব কেন্দ্র এবং বর্ধমান আসানসোল, বর্ধমান দুর্গাপুর উভয় কেন্দ্রে, পাশে নীরব খাঁ আর এদিকে হচ্ছে আমাদের সুকৃতি ঘোষাল শিক্ষাবিদ। ভোট দেবেন তো? ভোট দেওয়াবেন তো? বর্ধমানে ফিরে আসবে তো? বর্ধমান যদি বর্ধমানে ফিরে আসে, বাংলার পুনর্জাগরণ ঘটবে। লড়ে যাব, চেষ্টায় ফল মিলবে কিনা জানি না, কিন্তু লড়লে হবে। আর যদি কেউ মনে করে वोट का दिन बक्सा बदलेगा पंचायत की तरह, जो बक्सा बदलने आएगा उसका नक्शा बदल कर रख दिया जाएगा। धन्यवाद।